একেবারে বাথরুমের রাস্তা প্রস্রাবের রাস্তা একেবারে এক করে ফেলেছে ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসুন প্লিজ। বলুন কার কি সমস্যা? আর সমস্যা কি, আমার ওয়াইফ আচ্ছা, বিদেশ গেছিল, বিদেশ থেকে আমি ফিরে আইছে। তো ভালো কথা। ভালো কথা কিচ্ছু নাই, তার কাছে যা আসিল আমি যে পাইলে আমি তার বিদেশ পাঠাই দিছি। এখন বিদেশটা আসার পরে আমি কোনো কিছুই ঠিক পাইতেছি না। আমার স্ত্রীর কাছে আমি যখন যাই, ঠিক আছে, নিচে তো আমি কোনো বাসই পাই না। আর এই যে উপরের কথা কইলেন, উপরে তো দেখা গেল যে এই নিচে নেমে রয়েছে, মনে হয় যে উপরে নিয়ে আইলে থোবা দৌড় লাগে। দেখেন না, আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন একটু ভালো মতো খুলে বলুন। আরে ঢিলা ঢেলা গেছে। এখন আপনি একটু বলুন তো সমস্যাটা কি, আপনার হাজবেন্ড কি বোঝাতে যাচ্ছে? আমি তো বুঝছি, তারপর আপনি একটু বলেন তো। সত্যি কথা বলতে ডাক্তারের কাছে তো আর কোনো কিছু লুকানো যাবে না। অবশ্যই অবশ্যই। তুমি রাগ করো না। হ্যাঁ আর রাগ করুন কে, যা সত্য। হ্যাঁ যা সত্য আপনি তাই বলেন, সমস্যা নাই এখানে। ডাক্তার সাহেব, সত্য কথা বলতে আমার স্বামীরা গরিব ছিল, আমরা দুজন পছন্দ করে বিয়ে করছি। এখন আমাদের বিয়ের বয়স 8 বছর চলতেছে। যখন 3 বছর বয়স হয়েছিল বিয়ের বয়স, তখন সংসারের টানাটানি বেঁচে গেল কাজ, আচ্ছা, বাচ্চাটাও হইল। এখন এত কষ্ট সংসারের ভিতরে আমার আর সহ্য হলো না। পরে আমি আমার স্বামীরে বুঝালাম, দেখো এইভাবে সংসার চালাতে তোমার অনেক কষ্ট হইতেছে, তার চেয়ে আমি 5টা বছর কষ্ট করে বিদেশে থাকি। 5 বছর যদি কষ্ট করে বিদেশে থাকতে পারি, হয়তো 10-20 লাখ টাকা জমা আসতে পারবো। আর ওই টাকা দিয়ে তোমাকে একটা ব্যবসা, আমি করে হাঁস মুরগি নিয়ে বাড়িতে থাকলাম, উনি একটা ব্যবসা বাণিজ্য করলো, এইভাবে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই সংসারটা চলবে। সেই হিসাব করে আমি বিদেশে রওনা দিলাম। বিদেশে গেছিলাম ভালো, কাজের বাসা যে কাজ করে না, সেই কাজের বিষয় নিয়ে আমি গেছিলাম, যে বাসা বাড়ি কাজ করাবে। 10-15 দিন পর্যন্ত ভালোই ছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে একদিন দেখি যে বাড়িতে মেহমান আসলো। তারপরে ওই বাড়ির অনুষ্ঠানের আয়োজন হলো। তো অনুষ্ঠানের দিন অনেক ছেলে পেলেদের মধ্যে 2টো ছেলে ছিল খুব সুন্দর ইয়াং। তো ওই 2টো লোক আমার দিকে নজর দিল। নজর দেওয়ার পরে যে আমি যে মালিকের কাজ করি, ওই মালিককে বলল, সে ম্যানেজ করে দিল। প্রথমে আমি রাজি হতে চাইনি, কিন্তু ওদিনকার প্রায় আমাকে অনেক মারধর করছে রাজি হইনি দেখা। আর বলছে, যদি আমাদের কথা রাজি না থাকোস, তাহলে জীবনে তোর স্বামীর তোর বাচ্চার মুখ দেখতে পারবি না, বাংলার মাটিতে কখনো যেতে পারবি না, এখানে তোর মায়েরা পুঁতে রাখুন। আর যদি আমাদের কথা মতন চলোস, তাহলে টাকা পয়সা ভালোই কামাইতে পারবি, সুন্দর সহিহ সালামতে তুই বাড়িতে চলে যেতে পারবি। পরে চিন্তা করলাম, আমি আমার জীবনের কথা চিন্তা করিনি, আমি আমার স্বামীর কথা সন্তানের কথা চিন্তা করিলাম। আমি সৌদি আরবে ওরা যা বলছে ওই মালিক আমি সবই শুনছি, কিন্তু ওই মেহমান 2টোকে খুশি করানোর পর ভাবছিলাম আমি মনে হয় ঠিক হয়ে যাব। কিন্তু ওই 2জন লোক থাকার পরে সৌদি আরবে যে মালিক যার বাসায় কাজ করি তারও নজর পড়ে যায়, কারণ তার সামনে 2জন লোক আমাকে ইউজ করছে। আর তার যখন নজর পড়ে যায়, তখন যতটা দিন আমি ওই বাড়িতে ছিলাম, তত দিন পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যখন সময় পাইছে, তখন শুয়োরের মতন আমার এই দেহটাকে ছিঁড়া ছিঁড়া খাইছে। যে কারণে আজকে আমার দেহের উপরে এত অত্যাচার হওয়া নেই, আমার স্বামী ওরকম তৃপ্তি পায় না, শান্তি পায় না। আজকে আপনার কাছে আইছি, আপনি যেভাবে হোক আমার ঠিক আগের পজিশনে নেওয়ার ব্যবস্থা করেন, টাকা যা লাগলে দিব, তবে আমার স্বামীর একটু সুখ দিতে চাই। বুঝতে পারছি, আপনার যা কিছু আছে সবই ড্যাম হয়ে গেছে, এবং এমন পরিমাণ ওইখানে ইউজ হয়েছে, ওইটার এখন কোনো কুল কেনার আপনার স্বামী পায় না এখন। খুবই দুঃখের বিষয়। আচ্ছা, কেন আপনারা মেয়ে মানুষ এত কষ্ট সহ্য করে কেন এত প্রবাসে চান? আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাদেরকে কিছু ওষুধ লিখে দিচ্ছি,
আস্তে আস্তে খেতে থাকুন, আর কিছু মালিশ দিচ্ছি আমি, ওটা নিয়মিত ব্যবহার করে যান, ঠিক আছে? ঠিক আছে। দেখি কি হয়। বিদেশের বাড়িতে এত কষ্ট করছো, তুমি আমার মাফ করে দিও। আসলে আমি যদি জানতাম ওরা মিথ্যা কথা বলে আমার সাথে এরকম করবে, আমি কোনোদিন যেতাম না। আমি তো ভাবছিলাম শুধু মনে বাসা বাড়ি কাজ করাইবো, কষ্ট হলে হোক তাও আমি করব। কিন্তু ওরা যে শেষ পর্যন্ত আমার দেহের উপর যে কষ্টটা দিব, আমি এতদূর বুঝলে দরকার পড়লে তোমার নিয়ে আমি ভিক্ষা করে খাইতাম, তো বিদেশে বাড়ি যাইতাম না। ডাক্তার সাহেব, এখানে শুধু শেষ না। যখন দিনের পর দিন ওই বাড়ির মালিকে যখন আমার অত্যাচার করতেছে, ভাবতেছি যে আমি তার ওয়াইফের কাছে জানাবো। কিন্তু যেদিন জানাতে চাইছিলাম তার আগের দিন তার স্বামী না আইসা তার ছেলেকে পাঠাইছে। বাপ ছেলে মিললেও কিছুদিন আমার সাথে সময় কাটাইছে, তারপর আর সহ্য করতে পারলাম না। তারা কি নির্লজ্জ, একবার বাপ আসে একবার ছেলে আসে, দুজন দুজনেরটা জানে, তারপরও তারা এরকম কাজটা করে। পরে লজ্জায় ঘৃণায় ভাবছিলাম যে বেগম সাহেবের মনে মনে একটু মায়া হবে, তার কাছে বললে মনে হয় আমি মুক্তি পাবো। কিন্তু না, বেগম সাহেবের কাছে যখন আমি বলেছি, সে আমার ব্যাপারটা শোনার পরে আমাকে যা মুখে আসলো তাই বকাঝকা শুরু করতেছে। বলতেছে, হারামজাদি, তুই আমার স্বামীর আর সন্তান আমি বদলাম করতেছস? আমার স্বামী আর সন্তান ঠিকই আছে, ওরা ভালো মানুষ, তুই খারাপ। এই কথাটা বলতে বলতে একটা খুচরন গ্যাসের চুলার মধ্যে দিয়া গরম করে একেবারে লাল বানায় ফেলেছে। সেই গরম খুচরনটা আমার পাশের মধ্যে লাগেছে। ডাক্তার সাহেব, আমি চিৎকার আর চিৎকার, কিন্তু আমার কোনো আপনজন নাই যে বেগম সাহেবের হাত থেকে আমারে বাঁচাইব। যখন তার গরম খুঁজছো না, গরম সহ্য করতে না পারা, পরে আমি বেগম সাহেবের চুলের মুঠি ধরি, কারণ আমি অনেক শক্তিশালী ছিলাম। পরে আমার কি হইব না হইব আমি তখন খেয়াল করিনি কা, কিন্তু আমার এত কষ্ট লাগছে ওই আঘাতে, তখন আমি বেগম সাহেবের চুলের মুঠি ধরে একটা আছাড় দিলাম। এক আছাড়ে দেখি বেগম সাহেব অজ্ঞান হয়ে গেল, কোনো জ্ঞান হুঁশ বলতে কিছুই নেই। আমার ভিতরে আরো ভয় লেগে গেল গা। তখন আমি হঠাৎ করে কি করুম, দিশেহারা হইয়া আমি বাড়ি থেকে বের হয়ে যাই। একটা গাড়িতে উঠে প্রায় 20 কিলো 50 কিলো রাস্তা আমি অনেকখানি দূরে যাই। অনেকখানি দূরে যাওয়ার পরে একটা বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হয়। তারে সব খুইলা কই, সে আমাকে আশ্বাস দেয়, বোন আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই। আমি মনে মনে ভাবলাম হয়তো সে আমাদের বাংলাদেশি ভাই। আমি একটু নিশ্চিত হইলাম। তার কাছে আমার কয়দিন রাখলো, কিন্তু সেও আমার সাথে 2 নম্বরই করলো, চিট করলো। সেও আমাকে ছাড় দিল না। মাই গড। কয়দিন, অনেকদিন পর্যন্ত সে নিজে ভোগ করলো। তারপরে বিভিন্ন মানুষের কাছে আমাকে দিয়ে দিল টাকার বিনিময়। সেই টাকাটা আমি পাইনি, কিন্তু মানুষে আমাদের যেভাবে সিরা বিরা খাইছে, আমার কাছে মনে হইলো এভাবে সিরা বিরা না খাই যদি আমার মাইরা ফেলে তো তাও ভালো হইতো। একেবারে বাথরুমের রাস্তা, প্রস্রাবের রাস্তা একেবারে এক করে ফেলেছে ডাক্তার সাহেব। এখন আমি কি আচ্ছা, আমি সবই বুঝতে পারছি, প্লিজ কান্নাকাটি করবেন না। অনেক কষ্টে আমি সেই জায়গা থেকে আমাদের দেশে ফিরেছি ডাক্তার সাহেব। আচ্ছা, আমি এখন যে ওষুধগুলো লিখে দিচ্ছি আপনি ঠিকঠাক মতো খাবেন। আর আপনাদের একটা কথা বলি, কেন আপনারা কম টাকায় পেয়ে এইভাবে প্রবাসী যান বলুন তো? আপনারা এই দালালের হাত ধরা বাদ দেন, আপনারা আমাদের সরকারের সাথে যুক্তি করে তারপরে দেশের বাইরে যান। যদি কিছু টাকা পয়সা বেশিও লাগে, তা তো জানেন তো একটা নিরাপত্তা থাকে ওইখানে। এই যে আপনারা কিছু টাকা কমের জন্য দালালের হাত ধরে যে প্রবাসে যান, বাইরের দেশে যান, ওখানে তো আপনাদের আপনজন বলতে কেউ নাই। এই দেশ থেকে তো যাওয়া সম্ভব না সেখানে আপনাদেরকে। কি বললেন ডাক্তার সাহেব? সরকারের মাধ্যমে গেলে সুযোগ সুবিধা পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই, এখন যে আমাদের সরকার পরিচালিত হচ্ছে, ওনাদের সাথে যদি আপনি যোগাযোগ করে যান তো অনেক নিরাপত্তা পাবেন আপনারা। আসলে আমি এই ব্যাপারটা জানতাম না। যদি জানতাম তাহলে কোনোদিন দালালের মাধ্যমে যাইতাম না, তাহলে সরকারের মাধ্যমে যাইতাম। আপদ বিপদ যত ঝামেলা সব কিছু সরকারে বুঝবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। যাই হোক ডাক্তার সাহেব শুনেন, এখন আমার স্ত্রীর যে অবস্থা হয়েছে, এখন আপনি ওষুধ টষুধ দেন, আমরা জানি বাকি জনম
আমরা সুন্দরভাবে সংসার করতে পারি। আমার স্ত্রীর আর বিদেশ যাইতে হবে, যাক, আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো। হ্যাঁ, আর আপনাকে একটা কথা বলি, আপনার যেহেতু আল্লাহ শরীরে শক্তি দিয়েছে, হিতায় জ্ঞান বুদ্ধি দিয়েছে, কেন আর আপনার বউ তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কেন এত সুন্দর বউ আপনি প্রবাসে কেন পাঠান আপনার? হ্যাঁ, যাই হোক, অনেক লেট হয়ে গেছে, তো আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি নিয়মিত খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা নিয়ে যান, আর শুনুন ভিজিটটা কাউন্টার দিয়ে যান, ঠিক আছে? আচ্ছা তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের দেশের যা অবস্থা বর্তমান, হ্যাঁ, কি একটা অবস্থা! আল্লাহ তুমি সবাইকে হৃদয় দান করো আল্লাহ।